হ্যালো অডিয়েন্স, স্বাগতম। আজকে সিনেমার শুরুতে আমরা একটি পরিবারকে দেখতে পাই। তারা তাদের ছেলে ব্যানের জন্মদিন পালন করতে ক্যারিবিয়ান সাগরে এসেছে। সবকিছুই বেশ স্বাভাবিক চলছিল। মানে তারা অনেক বড়লোক ছিল। মানে তারা ইয়াট বুক করেছে তার ছেলেদের জন্মদিনের জন্য। আমাদের মতো তার গরিব না। যাই হোক, জুলিয়ান অর্থাৎ ব্যানের মা সাঁতার কাটার জন্য সমুদ্রে ঝাঁপ দেয় যখন ব্যান এবং তার বাবা টম মাছ ধরতে ব্যস্ত ছিল। অর্থাৎ সাঁতার কাটার সময় জুলিয়ান অনুভব করে যে বড় কিছু একটা তার চারপাশে ঘুরছে। সে থেমে তাকালে সমুদ্রকে সম্পূর্ণ স্বাভাবিক দেখায়, কিন্তু ঠিক তখনই কেউ একজন হঠাৎ তাকে সমুদ্রের গভীরে টেনে নিয়ে যায়। একই সময় তাদের ইয়ার্টের ইনস্ট্রুমেন্ট একটি সতর্কবার্তার সংকেত আসে, কিন্তু ব্যান এবং টম মাছ ধরা এতটাই ব্যস্ত ছিল সেদিকে কোনো খেয়ালই নেই। জুলিয়ান ডুবে যেতে যেতে নিজেকে বাঁচানোর চেষ্টার পাশাপাশি টমকে অনেকবার ধরে ডাকে, কিন্তু কেউই তার দিকে মনোযোগ দেয় না। এবার জুলিয়ান অনুভব করে যে জল যেন উল্টো দিকে বয়ে যাচ্ছে। এবার সৌভাগ্যবশত টম ও জুলিয়ানকে ইয়ট থেকে দূরে সরে যেতে দেখে এবং সাথে সাথে তাকে বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়ে। ব্যান ও ইয়ার্ডের ইঞ্জিন চালু করে তাদের কাছাকাছি নিয়ে আসে। টম জুলিয়ানকে ডুবে যাওয়া থেকে বাঁচায়, আর তারপর ব্যান এবং ক্যাসি তাদের মেয়ে অর্থাৎ ক্যাসি তাদের মেয়ে দুজনকে টেনে ইয়াটের উপরে তোলে এবং জুলিয়ানের জীবন বাঁচানোর জন্য কোনো একদিকে রওনা দেয়। ইয়াটে নিরাপদে ফিরে আসার পর টম একবার রেগে যায়। মানে টম রেগে সে বলে, তোমার মনোযোগ কোথায় ছিল যখন বলা হয়েছিল যে কেউ সাঁতার কাটতে গেলে অন্য কেউ তার দিকে খেয়াল রাখবে? তাহলে তুমি কেন মনোযোগ দাওনি? যদি তোমার মা আজ মারা যেত, ক্যাসিয়া হয়তো নিজেকে শেষ করে ফেলতো। তার কাছে ক্ষমা চাওয়ার পর তারা এই ঘটনাটি ভুলে গিয়ে রাতে ব্যানের জন্মদিন পালন করার চেষ্টা করে। এই সময় যখন ক্যাসির বয়ফ্রেন্ড কল করে, সে লক্ষ্য করে যে শহরে খুব খারাপ একটি ঝড় আসছে। এটা দেখে সে এক মুহূর্তের জন্য চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা ওই মুহূর্তে কোনো নিরাপদ জায়গায় ছিল না। সে গিয়ে তার মা বাবাকে এই কথা জানায়, আর এখন তারা সবাই সেফটি ব্যারিয়ারগুলো পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। এটা করতে গিয়ে তারা লক্ষ্য করে যে তিমি এবং হাঙ্গররা তাদের ইয়টটি ধাক্কা দিচ্ছে। আর টমের মতে তিমি ও হাঙ্গররা ঝড়ের আগেই এমনটা করে, কারণ তখন তারা ঢেউয়ের আন্দাজ করতে পারে না। এবার তারা আসন্ন ঝড়ের একটা আভাস পেয়ে গিয়েছিল। তাদেরকে সেটার মোকাবিলা করতে হতো, কিন্তু তার আগে এই হাঙ্গরদের সামলাতে হবে। তাদের কথা বলার মধ্যেই হঠাৎ তাদের ইয়টটি একটি শক্তিশালী ধাক্কা খায়। সেটা পরীক্ষা করার জন্য টম জলে নামে এবং সে দেখতে পায় যে ইয়টে একটি খুব গুরুতর গর্ত টেন্ট হয়ে গেছে। সেটা অবশ্যই কোনো হাঙ্গরের কারণে হয়েছে। এই পরীক্ষা করার পর টম যখন তার ইয়টে ফিরে আসে, তখন সে মারাত্মকভাবে আহত ছিল। জুলিয়ান তার ক্ষত সেলাই করে দেয়, আর এখানে টম তাদের সবাইকে খারাপ খবরটা দেয় যে হাঙ্গর এই ডেন্টের কারণে তারা আর এগোতে পারবে না। তাদের কাছে সাহায্যের জন্য কাউকে কল করার যে নিরাপদ বিকল্পটি ছিল সেটার সিগন্যালও বন্ধ হয়ে গিয়েছিল। এমনকি ইয়টের রেডিওতে কোনো সিগন্যাল আসে না, পুরো আটকে গেছে, মানে পুরোই আটকে গেছে তারা এখন। এই কঠিন পরিস্থিতিতে টম তার খাবার ও পানীয় পরীক্ষা করতে শুরু করে। তার কাছে কেবল 4 দিনের জন্য পান করার মতো জল ছিল, আর কিছুই ছিল না। কিন্তু টম সন্তুষ্ট ছিল যে সে একটি শপিং রুটে, যেখানে দিয়ে জাহাজ চলাচল করে, আর কি শপিং রুট মানে যেখান দিয়ে জাহাজ চলাচল করে, সেখানে আছে। এখান থেকে প্রায় জাহাজ যায়, কেউ না কেউ নিশ্চয়ই তাদের দেখতে পাবে। এই আশায় তারা বসে রয়েছে আর কি, মানে জাহাজগুলো এখানে উঠে পড়বে আর কি। বেশি পাকনামি করে আর ছেলের বার্থডে করতে এসেছিল। হ্যাঁ, তাদের কথা বলার সময় হঠাৎ তারা বাইরে থেকে একটি বিকট শব্দ শুনতে পায়। যখন তারা বাইরে গিয়ে দেখে একটি উল্কা ম্যাট্রিয়ট মাটির দিকে ধেয়ে আসছিল, টম নিজেকে বাঁচাতে দ্রুত তার ইয়ার্টের ইঞ্জিন চালু করে, যদিও সে জানতো যে এমনটা করলে তার জাহাজ ধ্বংস হয়ে যাবে। আর ঠিক তাই হলো, ইয়ার্টের ইঞ্জিনটি ধ্বংস হয়ে গেল, আর দূর থেকে আরেকটি উল্কাও তাদের দিকে এগোতে শুরু করলো। নিজেদের বাঁচানোর জন্য তারা আর কিছুই করতে পারছিল না, তাই তারা দ্রুত ইয়টের নিচের অংশে চলে যায় এবং তারা লাইফ জ্যাকেটও পরে নেয়। এরপর তারা একটি প্রচণ্ড জোরে শব্দ শুনতে পায়, আর তারা সবাই অজ্ঞান হয়ে যায়। যখন তাদের জ্ঞান ফিরে, তারা সবাই বেঁচে ছিল, যদিও তারা আহত ছিল। তবুও তারা অবাক হয়েছিল। অবাক হওয়ার বিষয় ছিল যে তাদের নৌকায় একটি বড় গর্ত থাকা সত্ত্বেও তাদের নৌকায় কোনো জল ছিল না। টম এবং ব্যান বাইরে গিয়ে যখন দেখলো তাদের নৌকাটি একটি পাথুরে এলাকায় পৌঁছে গেছে। এই জায়গাটা পুরোপুরি বদলে গিয়েছিল। যেখানে জল ছিল সেখানে এখন শুধু কাদা আর পাহাড়। টম দ্রুত তার কম্পাস বের করে দিক দেখতে শুরু করে। তখন সে জানতে পারে যে পৃথিবীর সাথে কিছু একটা গন্ডগোল হয়ে গেছে। পৃথিবীর সমস্ত পোল বা মেরু পরিবর্তিত হয়ে গেছে। পৃথিবীর উত্তর মেরুতে দক্ষিণ মেরু চলে গেছে, আর দক্ষিণ মেরুতে উত্তর মেরু। আর ঠিক একইভাবে যেখানে একটি হ্রদ বা লেক ছিল, সমুদ্রের সমস্ত জল সেখানে স্থানান্তরিত হয়েছে।
আর এখন সমুদ্রের বদলে সেখানে একটি হ্রদ তৈরি হয়ে গিয়েছে। আর এই কথাগুলো বুঝতে পেরেই তারা সবাই হতবাক হয়ে যায়। আরেকটি হৃদয় বিদারক কথা টম বলে যে এই পুরো প্রক্রিয়ায় মানবতা অর্থাৎ সমস্ত মানুষ নিশ্চয় মারা গেছে। ক্যাসি এই সমস্ত খবরে এতটাই অবাক হয়েছিল যে সে তার হুঁশ হারিয়ে ফেলে। সে এখন নিজেকে একটি কেবিনে বন্দি করে নেয় এবং কারোর সাথে কথা বলে না। এখন জুলিয়ান তার অবশিষ্ট খাবার সংগ্রহ করতে শুরু করে। অন্যদিকে ব্যান তার জন্মদিনের অনেকগুলো বেলুন বাতাসে উড়িয়ে দেয়, যাতে কোনো ব্যক্তি কোথাও বেঁচে থাকলে সে তাদের সাহায্যে এগিয়ে আসতে পারে। আর টম এখন রেডিওর মাধ্যমে কারোর সাথে কথা বলার চেষ্টা করে। সে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। সে আশাই করেছিল যে কোনো উত্তর আসবে না, কিন্তু আশ্চর্যের বিষয় যে সে একটি উত্তর পায়। আর এই উত্তরটি এমন একজন ক্যাপ্টেন দিয়েছিলেন যিনি সেই মুহূর্তে একটি ছোট সাবমেরিনে ছিলেন। আর তিনিও জানতেন কিভাবে সমুদ্র স্থানান্তরিত হয়েছে, কারণ তিনিও টমের পরিবারের মতোই সাবমেরিনে ছিলেন। এর জন্যই তিনি এই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলেন। ক্যাপ্টেন এখন টমকে বলে যে পৃথিবীর মেনু পরিবর্তিত হয়েছে, সেগুলো প্রায় 1 সপ্তাহ পর আবার নিজেদের জায়গায় ফিরে আসবে। সমুদ্র তার জায়গায় ফিরে আসবে, আর সেই সময় তার ঢেউগুলো খুব বিপজ্জনক হবে। এই জন্য ক্যাপ্টেন টমকে একটি ছায়াযুক্ত জায়গা খুঁজে সেখানে চলে যেতে পরামর্শ দেন। সেখানে তাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি। এই কথা শুনে জুলিয়ান সাথে সাথে তার সন্তানদের প্যাক করতে বলে। অন্যদিকে টম ক্যাপ্টেনকে অনুরোধ করে যে আপনার সাবমেরিনে বেঁচে থাকার সম্ভাবনা বেশি, আপনি কি আমাদের সন্তানদের রাখতে পারবেন? তখন ক্যাপ্টেন তাকে বলে যে সে এটা করতে চায় কিন্তু করতে পারবে না, কারণ তার সাবমেরিনটি খুব ছোট। এখানে একই সাথে তাকেও আক্রমণ করা হয়েছে, আর এভাবে তার সাবমেরিনে কেবল একজন ব্যক্তির জায়গা। টম ক্যাপ্টেনের কাছে মিনতি করে যে যেভাবে হোক 2 সন্তানকে অ্যাডজাস্ট করে নিতে। এর বিনিময়ে আপনি আমার কাছে থেকে যা চাইবেন আমি তাই দিব। ক্যাপ্টেন তাতে রাজি হয়ে যায়, মানে টাকার উপরে কিছু নাই আর। টম যখন সাবমেরিনের অবস্থান আন্দাজ করে নেয় এবং জুলিয়ানকে বলে যে তারা মাত্র 2 দিনের মধ্যেই সেখানে পৌঁছে যাবে, অর্থাৎ সমুদ্রের ঢেউ ফিরে আসার আগেই এই লোকেরা তাদের সন্তানদের নিরাপদে সাবমেরিনে পাঠিয়ে দেবে, যার ফলে তাদের জীবন বেঁচে যাবে। পরদিন সকালে পুরো পরিবারটি তাদের যাত্রার জন্য প্রস্তুত ছিল। ঠিক তখনই টম দূরে থেকে একটি অদ্ভুত লোককে তার কুকুর নিয়ে হেঁটে আসতে দেখে। টম লক্ষ্য করে যে লোকটি আহত, তাই টমের উচিত তাকে সাহায্য করা। সে তাকে জল দেয়। লোকটি সেই জল পান করার সাথে সাথেই টমকে ধন্যবাদ জানানোর পরিবর্তে সে তার উপর আক্রমণ করে বসে। আর এই দৃশ্যটি দূর থেকে দাঁড়িয়ে দেখছিল জুলিয়ান। লোকটি তার হাতে থাকা ছুরিটি টমের শরীরে ঢুকিয়ে তাকে হত্যা করে। জুলিয়ান তার স্বামীকে বাঁচাতে পারল না। সে তার সন্তানদের বাঁচানোর জন্য সাথে সাথে ইয়টের ভেতর চলে যায় এবং তাদের বিপদের কথা জানিয়ে একটি কেবিনে লুকিয়ে ফেলে। আর তারপর ক্যাসকে একটি ফ্লেয়ার গান দেয় এবং তাকে বলে যে এটা তখনই ফ্লেয়ার করবে যখন তার বেশি প্রয়োজন হবে। সেই কথা বলেছিল মাত্র এমন সময় হত্যাকারী ইয়টের ভিতরে তার ঘরের দরজায় পৌঁছে যায়। তাকে বাঁচাতে জুলিয়ান নিজে একটি ওয়াশরুমে চলে যায়। এখন এখানে গিয়ে সে তার ক্ষত চেপে ধরে। এদিকে হত্যাকারী পরিষ্কার ইয়টটি পরীক্ষা করতে শুরু করে, আর সে কিছু খাবার পেতেই দ্রুত তা খেতে শুরু করে। এটা স্পষ্ট ছিল যে সে অনেকদিন ধরে ক্ষুধার্ত ছিল। খাওয়ার পর হত্যাকারী যখন জুলিয়ানকে মারার জন্য তার পিছনে যায়, সে দেখে যে ক্যাবিনটি খালি, যেখান থেকে আওয়াজ আসছিল। আসলে জুলিয়ান নৌকার গর্ত দিয়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু তার দুর্ভাগ্য ছিল যে হত্যাকারীর কুকুর তাকে দেখে ফেলে। কুকুর এর বাচ্চা বেশি চালাক, যেটি তার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে শুরু করে। আর তাকে চুপ করানোর জন্য জুলিয়ান তাকে মেরে ফেলে, হায় রে, এবং নিজেকে নৌকার নিচে লুকিয়ে ফেলে। হত্যাকারী তাকে খুঁজে পায় না, কিন্তু হত্যাকারী যখন তার কুকুরটিকে দূরে দেখতে পায়, সে বুঝতে পারে যে জুলিয়ান নৌকার বাইরে আছে। এখন হত্যাকারী তাকে ধরার জন্য নৌকা থেকে নেমে জুলিয়ান নৌকার উপর অন্য পাশে অন্য একটি ভাঙা কাজ দিয়ে পথ তৈরি করে নৌকার ভিতরে ঢুকে পড়ে। কিন্তু তার দুর্ভাগ্য ছিল যে কিছুক্ষণ পরে সে হত্যাকারীর হাতে ধরা পড়ে যায়। কিছুতেই কোনো কাজ নেই, মানে হত্যাকারীটা সাইকো হয়ে গেছে, পুরো সাইকো। হত্যাকারী তাকে ধরে ফেলে এবং তার উপর অনেক অত্যাচার করে। সে তার গলা টিপে ধরতে শুরু করে, কিন্তু জুলিয়ান নিজেকে বাঁচানোর জন্য তার সাথে লড়াই করতে থাকে। ক্যাবিন থেকে এই সব দেখছিল ক্যাসি। সে ভাবলো এটাই ফ্লেয়ার গান ব্যবহার করার সঠিক সময়। সে এখানে ফ্লেয়ার গানটি ফায়ার করে, যেটা সে লোকটিকে খুব বেশি আঘাত করে না, কিন্তু তাদের ইয়ারটিতে আগুন ধরে যায়। এখন নিজেকে বাঁচানোর জন্য জুলিয়ান দ্রুত তার 2 সন্তানকে নিয়ে ইয়ট থেকে বেরিয়ে যায়। তারা ইয়ট থেকে বের হতেই হত্যাকারী আবার জুলিয়ানের উপর আক্রমণ করে, কিন্তু এবার জুলিয়ান তাকে পা দিয়ে ধাক্কা দিয়ে মেরে নিজেকে মুক্ত করে। বাইরে আসতেই ক্যাসি এবং ব্যান তাদের বাবার মৃতদেহ দেখে কাঁদতে শুরু করে। সে ভাবতেও পারেনি যে তাদের সাথে এমনটা হয়ে যাবে। কি সুন্দর বার্থডে করতে আসছিল, আর কি হয়ে গেল। ব্যান ভাবতে থাকে যে এটাই তার দোষ। সে যদি রঙিন বেলুনগুলো সেখানে না ছাড়তো, তাহলে এই লোকটি হয়তো সেগুলোকে দেখে এখানে আসতো না।
এখন জুলিয়ানও তার স্বামীর কাছে কাঁদছিল। ঠিক তখনই সে দেখলো যে হত্যাকারী জ্বলন্ত ইয়ট থেকে বেরিয়ে এসেছে। এখানে থাকাটা বোকামি ছিল। সে তার সন্তানদের নিয়ে এখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় তারা খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তারা এখন বিশ্রামের জন্য একটি পাহাড়ের আড়ালে থামে। সে ভাবেনি যে হত্যাকারী তাদের পিছু ছেড়ে দিয়েছে। এখানেও ব্যান শুধু কাঁদছিল। কেসি তাকে চাঙ্গা করার জন্য সামান্য জল দেয়, কিন্তু ব্যান আগেই এই জল পান করতে অস্বীকার করেছিল। তারা এইসব নিয়ে কথা বলছিল, আর জুলিয়ান দেখলো যে হত্যাকারী তখনও তাদের পিছনেই আছে। তিনজনই হত্যাকারীর থেকে বাঁচতে দ্রুত সামনের দিকে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু যখনই তারা পিছনে তাকাচ্ছিল হত্যাকারী তাদের পিছনেই ছিল। তারা হত্যাকারী থেকে বাঁচতে থামে না, আর দৌড়াতে দৌড়াতে তারা এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে বিষাক্ত জল উপস্থিত ছিল। এখানে তাদের যে কোনো কিছুই হতে পারত, কিন্তু জুলিয়ান তার সন্তানদের এখান থেকে এগিয়ে যাওয়ার জন্য সতর্ক করে দেয়। এখান থেকে বের হতেই ব্যানের অবস্থা আরও খারাপ হয়ে যায়, আর জুলিয়ান বুঝতে পারে যে ব্যান ডিহাইড্রেশন বা জল শূন্য হয়ে পড়েছে। তার কাছে জলের শেষ ফোঁটাটিও ছিল যা সে ব্যানকে দিয়েছিল, কিন্তু এত কম জলে কিছুই হওয়ার ছিল না। এই মুহূর্তে ক্যাসি পুরোপুরি হাল ছেড়ে দেয়। সে বিশ্বাসই করতে পারছিল না যে তারা বেঁচে থাকবে কিনা। সে আগেই তার মৃত্যুকে মেনে নিয়েছিল। সে তাদেরও এটা মেনে নিতে বলে, কিন্তু জুলিয়ান তাকে বলে, আমি যা বলেছি তাই করো, আমরা এগিয়ে যাব, আর আমি জানি যে আমি তোমাদের বাঁচিয়ে নিব। জুলিয়ানের কথা মতো ক্যাসি এবং ব্যান আবার হাঁটতে শুরু করে, আর একটু দূরেই তারা একটি প্লেন দেখতে পায়, যেটা নিশ্চয়ই বছর খানকে আগে সমুদ্রে বিধ্বস্ত হয়েছিল। এই লোকেরা সেই প্লেনের ভিতর লুকিয়ে পড়ে, আর জুলিয়ান এখানে তার পরিবারের ছবিটি শেষবারের মতো দেখে, যেটা সে গত রাতে তুলেছিল। এই ছবিটি দেখে সবাই টমের কথা মনে করছিল। হায় রে টম, অনেক রাত হয়ে গিয়েছিল। এই লোকেরাও ক্লান্ত ছিল। ক্যাসি এবং ব্যান ঘুমিয়ে পড়ে, আর জুলিয়ান উদ্বেগে উঠে এই প্লেন থেকে বেরিয়ে আসে, যেখানে সে দেখতে পায় যে রাতের এই অন্ধকারেও হত্যাকারী তার পিছু ছাড়েনি। হত্যাকারীও তাকে দেখে ফেলেছিল। এখানে জুলিয়ান ঘুমানোর ভান করছিল, আর হত্যাকারী তার কাছে আসতেই জুলিয়ান সাথে সাথে উঠে তার উপর আক্রমণ করে এবং তাকে এভাবে ছুরি আঘাত করে মেরে ফেলে। যাই হোক, এই বিপদ তার মাথা থেকে দূর হয়েছিল। জুলিয়ানও শান্তিতে ঘুমিয়ে পড়ে। সকালে যখন এই লোকেরা ঘুম থেকে উঠে তারা দেখে যে হত্যাকারীর দেহটি খুব খারাপ অবস্থায় রয়েছে, আর এটা দেখে তারা বুঝতে পারে যে এই পুরো সমুদ্র খুব বিপজ্জনক। যাই হোক, এখন তাদের সেই সাবমেরিনে যেতে হবে যেখানে ক্যাপ্টেন ছিল। যখন জুলিয়ান ম্যাপ দেখছিল, ব্যানের খুব তৃষ্ণা পায়। সে গিয়ে কাছের পুকুরে জল খেতে শুরু করে, যদিও জুলিয়ান তাকে এখান থেকে জল খেতে বারণ করেছিল। এটা একটি বিষাক্ত পুকুর ছিল, কিন্তু ব্যান এতটাই তৃষ্ণার্ত ছিল যে সে একটি কথা শুনল না। কিসের জল, কিসের কি, কিসের বিষাক্ত, আমার খাওয়া আমিই খাবো। ব্যান ইজ লাইক দ্যাট ম্যান, ব্যান ইজ লাইক দ্যাট। যাই হোক, আর জুলিয়ানকে জোর করতে তার মাথা ধরে টেনে বের করতে হলো। মানে মানে পাগল হয়ে জম্বি হয়ে গেছে, মানে জ্যান্ত জম্বি। এই জল পান করার কারণে ব্যান অসুস্থ হয়ে পড়ে। হবে না, মারা গেলে সত্য যেটা খাইছে এটা তো হতেই হতো। এখন জুলিয়ান এবং ক্যাসি তার জন্য একটি আশ্রয় তৈরি করে, যেখানে তারা কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিল মাত্র। হঠাৎ জুলিয়ান অদ্ভুত শব্দ শুনতে পায়। সে বাইরে গিয়ে দেখে প্রচুর কাকড়া তাদের দিকে এগিয়ে আসছে। তাদের থেকে বাঁচতে হবে। তারা দৌড়াতে শুরু করে, আর দূরে তারা একটি খুব বড় জাহাজ দেখতে পায়। এটি একটি কার্গো জাহাজ ছিল। এতে প্রচুর কন্টেইনার ছিল। কিছু লোক এই কন্টেইনারগুলোতে লুকিয়ে ছিল। এই তিনজনকে দেখে সে সমস্ত লোক একটি কন্টেইনারের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেয়, আর জুলিয়ান সাহায্যের জন্য দরজা ধাক্কা দিতে থাকে। কাকড়াদের একটি বড় ঝড় এখন তাদের পিছনে ছিল। তাদের থেকে বাঁচতে ব্যান এবং ক্যাসি কন্টেইনারে উপর উঠে পড়ে, আর জুলিয়ানের উপরে উঠতে শুরু করে। কিন্তু ততক্ষণে একটি কাকড়া তাকে কামড় ধরে, কিন্তু জুলিয়ান সেটাকে সরিয়ে উপরে উঠে আসে। সে তার স্কার্ফ দিয়ে তার আহত পা বেঁধে নেয়, আর তারপর অজ্ঞান হয়ে যায়। ব্যান এবং কেসি দেখলো যে সেই কাকড়া কন্টেইনারটি কেটে তার ভিতরে ঢুকে পড়ছে, আর সেই কাকড়া সেখানকার লোকেদের উপর মারাত্মকভাবে আক্রমণ করে। যদিও যাদের কাছে অস্ত্র ছিল তারা অস্ত্র দিয়ে সেই কাকড়াদের মারার চেষ্টা করছিল, কিন্তু তারা যতই কাকড়াই মারুক না কেন, কাকড়ার সংখ্যা ছিল অসংখ্য। মানে কাকড়া ইজ কাকড়া ম্যান, নোবডি ক্যান স্টপ দ্যাম। যাই হোক, সকাল হয় এবং জুলিয়ানের জ্ঞান ফেরে। সে দেখলো যে তার দুই সন্তান এখানে নেই। সে মারাত্মকভাবে ভয় পেয়ে যায়, কারণ এটি এমন একটি বিপজ্জনক জায়গা ছিল যে কেউ মারা যেতে পারত। জুলিয়ান তাদের হারানোর ভয়ে কাঁদতে শুরু করে, কিন্তু তখনই সে দেখতে পায় ক্যাসি এবং ব্যান দূর থেকে আসছে, যারা আসলে খাবার এবং অস্ত্রের সন্ধানে গিয়েছিল। আর এখন এখান থেকে কাকড়াদের দেখা যাচ্ছিল না, কারণ তারা এখান থেকে সামনের দিকে চলে গিয়েছিল। তাদের দেখে জুলিয়ানের প্রাণ ফিরে আসে। জুলিয়ান এখন কাকড়ার কাটা ক্ষতের যত্ন নেয়,
আর ব্যান তার সংগ্রহ করা অস্ত্রগুলো দেখতে শুরু করে। এখন জুলিয়ান তার রেডিওর মাধ্যমে ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করে, যিনি তাকে জানান যে সমুদ্রের প্রাণীরা তার উপরেও আক্রমণ করেছে। সে খুব আহত এবং সে আর তাদের সাহায্য করতে পারবে না। সে জুলিয়ানকে আরো জানায় যে সমুদ্র শীঘ্রই তার জায়গায় ফিরে আসবে, এই জন্যই এই সমস্ত প্রাণীরা ফিরে আসছে। এখন সে এটাও জানতো না যে তাকে কোন দিকে যেতে হবে সেই সাবমেরিনে পৌঁছানোর জন্য, কারণ এইসব পাগলামির মধ্যে তার ম্যাপও হারিয়ে গিয়েছিল। এই জন্য ক্যাপ্টেন এখন বাতাসে একটি ফ্লেয়ার গান দিয়ে গুলি চালায়, আর ব্যান সেই দিকটা দেখে নেয়। এই লোকেরা এখন দ্রুত সাবমেরিনের দিকে এগোতে থাকে। এখন তারা দূরে একটি ছোট হলুদ সাবমেরিন দেখতে পায়, কিন্তু এখন সেখানে পৌঁছানো অসম্ভব বলে মনে হচ্ছিল, কারণ সাবমেরিনে পৌঁছানোর জন্য তাদের বিষাক্ত বর্জ্যের বা টক্সিক ওয়েস্ট এর উপর দিয়ে যেতে হবে, যেখান দিয়ে যাওয়ার সময় তারা অসুস্থ হয়ে পড়তে পারত। এখন ক্যাসি জুলিয়ানকে নিয়ে আজে বাজে কথা বলতে শুরু করে যে সে তার সন্তানদের বাঁচাতে পারেনি। এখানে তাদের মধ্যে তর্ক হয় এবং জুলিয়ান ক্যাসিকে বকাঝকা করে। এখন ক্যাসি তাদের সামনে এগোতে বলে। হাঁটার সময় তাদের ভাগ্য, সেই ছলনাময় ভাগ্য তাদের সাথে আবার ছলনা করে, মানে এই ভাগ্যটা মেয়েদের থেকেও বেশি ছলনা করে। এই পাহাড়গুলোর মাঝখানে একটি ভূমিধস হয়, যার কারণে জুলিয়ান যে পিছনে ছিল সে সামনে ছিটকে পড়ে এবং খুব বড় পাথরের উপর গিয়ে পড়ে, আর সে সেখানে আটকে যায়। ক্যাসি তাকে ছাড়াতে এগিয়ে আসে, মানে এটা এমন যে ক্যাসি তাকে ছাড়া এগোতেই চায় না, কিন্তু তখন জুলিয়ান তাকে কসম দেয় যে তুমি যে কোনো মূল্যে তোমার ভাইকে বাঁচাবে। ক্যাসি তার ভাইকে নিয়ে এগিয়ে যায়, আর যখন এই লোকেরা সাবমেরিনে পৌঁছায় তারা সেখানে কাউকে খুঁজে পায় না। তারা মারাত্মকভাবে সাবমেরিনের দরজায় ধাক্কা দিতে শুরু করে, মানে পাগল হয়ে গেছে, পুরো পাগল। কিন্তু তখনই পিছন থেকে ক্যাপ্টেন বেরিয়ে আসে, যিনি মারাত্মকভাবে আহত ছিলেন। ক্যাপ্টেন তাদের জানান যে এখানে তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই, আর সাবমেরিনে 3 জন বসতে পারবে। এই কথা শোনার সাথে সাথে ক্যাসি আবার পিছনের দিকে ফিরে যায়, যেখানে তার মা আটকে ছিল। এই সময় জুলিয়ান তার কাছে আসা কাকড়াদের একটি বন্দুক দিয়ে মারছিল, আর তার গুলি প্রায় শেষ হয়ে গিয়েছিল। অন্য কোনো কাকড়া তার উপর আক্রমণ করার আগেই ক্যাসি তার কাছে আসে এবং তার হাত ধরে। সেটার সাহায্যে জুলিয়ান শেষ পর্যন্ত সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়, আর তারা দুজনে দৌড়াতে দৌড়াতে সাবমেরিনে ফিরে আসে। এই লোকেরা সব নষ্ট না করে সাবমেরিনের ভিতরে বসে পড়ে। তারা তাদের বেল পড়ার সময় সামনে সমুদ্রের একটি বিশাল ঢেউ দেখতে পায়। সেটা তাদের সাবমেরিনের সাথে ধাক্কা লাগার সাথে সাথেই তারা অজ্ঞান হয়ে যায়। যখন জুলিয়ানের জ্ঞান ফিরে তখন তার সাবমেরিনটি জলে ছিল না। সমুদ্রের সেই বড় ঢেউটি তার সাবমেরিনটিকে টেনে এনে একটি ধ্বংসপ্রাপ্ত শহরে পৌঁছে দিয়েছে। সেখানকার অবস্থা এমন ছিল যে তাকে ছাড়া আর কেউই হয়তো এখানে বেঁচে নেই। আর এভাবেই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন